সুন্দরবন এক রহস্যময় জঙ্গল। এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ প্রান্তে গঙ্গা, পদ্মা ও মেঘনার মোহনায় অসংখ্য নদী ও উপনদী নিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল সুন্দরবন। এবারে ভিডিওতে থাকবে কিভাবে সুন্দরবন যাবেন, কি দেখবেন আর কিভাবে প্ল্যান করবেন, কত কী খরচা হবে সেই সমস্ত তথ্য। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভারতবর্ষের সুন্দরবনের ঠিক উত্তর পূর্বে বাংলাদেশের বর্ডার পাশে রয়েছে ঝিয়াখালী ওয়াচ টাওয়ার। তার ঠিক পাশেই রয়েছে বুড়িডাবরি, যেখান থেকে বাংলাদেশের বর্ডার সহ রায়মঙ্গল নদী ও বিস্তীর্ণ অঞ্চল দেখা যায়। এর ঠিক পাশেই রয়েছে পাখিরালয়, যেখানে মূলত সুন্দরবনের হোটেলগুলো অবস্থিত। তার ঠিক উল্টো দিকে রয়েছে সজনেখালী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ওখানে আছে ক্রোকোডাইল ও টার্টেল হ্যাচিং সেন্টার। তার বিপরীত দিকে রয়েছে সুদর্ণখালী ওয়াচ টাওয়ার এবং তার বিপরীতে রয়েছে ডোবাকি, যেখানে রয়েছে জঙ্গলের উপর দিয়ে ক্যানোপি ওয়াক। তার ঠিক পাশে রয়েছে পঞ্চমখালী, যেখানে রয়েছে বিদ্যাধরী ও মাতলা নদীর 5টি শাখা এসে মিলিত হয়েছে। তার পাশে রয়েছে ঝড়খালী। ঝড়খালীতে রয়েছে টাইগার রেস্কিউ সেন্টার। এখানে জঙ্গলের আহত বাঘগুলিকে সংরক্ষিত করে এখানে রাখা হয় সুস্থকর অবধি। তাছাড়া এখানে রয়েছে কুমির। ঠিক এর পাশে রয়েছে নেপিতধ্বনি ওয়াচ টাওয়ার। সুন্দরবন যাওয়ার জন্য মূলত লঞ্চ ছাড়া হয় সোনাখালী থেকে ও ক্যানিংয়ের গদখালি থেকে। সকাল সকাল বেরিয়ে পড়ুন শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে একটি ট্রেন ধরে চলে আসুন ক্যানিংয়ে। ক্যানিং থেকে অটোতে করে চলে আসুন সোনাখালী, মাত্র 20 মিনিটের যাত্রাপথ। চাইলে কিন্তু তোমরা কলকাতা থেকেও কিন্তু ক্যানিং আসতে পারো, 3টে সড়ক পথ। আর কলকাতা থেকে কিন্তু ক্যানিংয়ের দূরত্ব মাত্র 70 কিলোমিটার। আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এখন সময় সকাল 6টা, আর এখন আমরা পৌঁছে গেছি সোনাখালী ফেরিঘাটে। আমরা কিন্তু এসেছি এজেন্সির মাধ্যমে। এজেন্সি আমাদের পার হেড চার্জ করেছে 3500 টাকা মাত্র, যেখানে রয়েছে খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুড অ্যান্ড হোটেল রুমস। অ্যান্ড আমাদের প্যাকেজ ছিল কিন্তু 2 নাইট 3 ডেজের প্যাকেজ। আর এখন সময় সকাল 8টা, আর এখন কিন্তু আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে। আর লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সঙ্গে আমরা ব্রেকফাস্টে পেয়ে গেলাম চা। সবাই মিলে বেশ চা খাচ্ছিলাম এবং চা খাওয়ার পরেই কিন্তু আমাদের যেসব আশপাশের সাইট সিনগুলো সেগুলোর মজা নিচ্ছিলাম। ঠিক তারপরে চলে আসলো ক্রাঞ্চি মচমচে লাল লাল লুচি, আর সাথে রয়েছে আলুর দম। এত সুন্দর খেতে, মানে সত্যি বস, রাঁধুনির জবাব কিন্তু মানতে হবে। সুন্দরবনের যাত্রাপথে আমাদের প্রথম ডেস্টিনেশন সেটি হলো গোসাবা। তাহলে চলো গোসাবা যাওয়া যাক। আর এখন যেখানে আমরা চলে এসেছি, আর এটি হচ্ছে জন হ্যামিল্টন সাহেবের বাড়ি। আর এটা কিন্তু বহু বছরের পুরনো। আর সেখান থেকে কিন্তু আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বাড়িতে। আর সেখানে টিকিট মূল্য কিন্তু মাত্র 5 টাকা। 5 টাকা দিয়ে কিন্তু তোমরা ভেতরে চলে আসতে পারো। গোসাবা ঘোরা সম্পূর্ণ কমপ্লিট, আর আমরা আবারও নতুন করে বেরিয়ে পড়লাম নতুন ডেস্টিনেশনের দিকে। এখন সময় সকাল 11টা, আর এদিকে কিন্তু আমাদের টিফিনের ব্যবস্থা প্রায় শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু আমাদের সার্ভ করা হবে গরমা গরম আমোদে মাছ ভাজা।
আর এখনও কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর আমরা চলে এসেছি সবাই মিলে পাখিরালয়। আর সুন্দরবনে মূলত পাখিরালয়ে বেশিরভাগ হোটেলের অবস্থান। আর এখানে আমরা একটা রুম নিয়ে নিয়েছি, আমাদের রুম পড়েছে 700 টাকা। 700 টাকা আন্দাজে, কিন্তু রুমটা ডবল বেডের রুম, খুব সুন্দর হয়েছে। আর সন্ধ্যাবেলা পেয়ে গেলাম আমরা গরমা গরম চিকেন পকোড়া। সুন্দরবনের সন্ধ্যায় কিন্তু আরও একটি চমক রয়েছে আমাদের সবার জন্য, আর সেই চমকটা হচ্ছে এখানকার লোকাল ঝুমুর নাচ বা সাঁওতাল নাচ। সন্ধ্যাটা ঠিক মজারই কাটলো। আর ঠিক তারপরে আমরা কিন্তু সুন্দরবনের পাখিরালয়ের বাজারটা একটু ঘুরে নিলাম, সঙ্গে পাখিরালয়ের বাজার থেকে কিছু কেনাকাটাও করে নিলাম। দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল অনেকটাই কুয়াশা নিয়ে। আর ঠিক তারপরে আমরা ওখান থেকে পাখিরালয় থেকে একটু ব্রেকফাস্ট করে চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর আজ যাব আমরা পাখিরালয় থেকে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। আর আজ আমাদের সঙ্গে থাকবে একজন গাইড, যিনি আমাদের এখানকার সুন্দরবন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য দেবেন, আরও কিছু ইম্পর্টেন্ট যেগুলো হয়তো আমরা জানি না উনি বোঝাবেন। আর এখন চলে এসেছি আমরা সজনেখালি। চলো সজনেখালির ভেতরে যাওয়া যাক আর কিছু সৌন্দর্য উপভোগ করা যাক। যেখানে যাবো সেখানে একটু সাইলেন্স থাকার চেষ্টা করবেন। 40 হেড আছেন যেহেতু, সেই হয়তো সবাইকে অনুরোধ করব, আমি তো একা, তা জাস্ট আমি সাইলেন্স থাকার জন্য বলবো। এই কারণে বন্য প্রাণীর জায়গা, ন্যাচারাল প্লেস আপনারা এসছেন, এই ন্যাচারাল প্রাণী, ন্যাচারাল অ্যানিমালস দেখতে গেলে সাইলেন্স থাকার একটা আলাদা পরিবেশ দরকার। সেই জন্য প্রত্যেকটি জায়গা যখন নামবেন একটু দয়া করে সাইলেন্স থেকে দেখার চেষ্টা করবেন। ক্রোকোডাইল পন্ড বা টার্টল পন্ড, ওয়াচ টাওয়ার দেখে আমরা অপোজিট ঘাটে বেরিয়ে যাব। এটা এন্ট্রি, ওটা এক্সিট, ঠিক আছে? আর হাততালি দেওয়া, চিৎকার করা, চেঁচামেচি করা এটা বন্ধ করবেন কাইন্ডলি। জাস্ট অ্যানিমাল দেখলে তারা তো ভয় পায়, পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। জাস্ট আমরা এখান থেকে 30 মিনিটস পরে বোথ সাইড ফরেস্ট ঢুকবো, দুদিকে জঙ্গলটা চলে আসবে, নোম্যাস ল্যান্ড শুরু হয়ে যাবে, তখন টাইগার ল্যান্ড, ওপেন টাইগার ল্যান্ড আসবে। তখন আর জাল থাকবে না, গ্রামও থাকবে না। এই যে আপনারা এসছেন যখন, তখন দেখেছেন নিশ্চয়ই ডান দিকে জাল ছিল। জালটা বাঘেদের একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। জালের কাছে যখন বাঘ আসে তখন মনে ভেবে নেয় আমার জন্য ফাঁদ পেতে রেখেছে, আমি আটকা পড়ে যেতে পারি, ধরা পড়ে যেতে পারি। এই যে ভয়টা গ্রো হয় তার মধ্যে বেশি, যার জন্য এখানে বাঘ কিন্তু জালের পাশে আসলে সে ভয় পেয়ে চলে যায়। আবার কোনো কোনো বাঘ সে জাল কেটে চলে যায়, সেটা আলাদা গল্প, সেই গল্পটা পরে বলবো। বোর্ডে থাকছি যখন সারাদিনের জন্য, জাস্ট আমরা কিন্তু বোর্ডে যাওয়ার জন্য বা বোর্ডে ওঠার পরে 30 মিনিটস পরে জঙ্গলের মধ্যে ইন করবো। এখন কিন্তু কম্পাউন্ডের মধ্যে আসেন, ফেন্সিং চারিদিকে, মানে আপনারা চিড়িয়াখানা সেই জুয়ের মধ্যে, বাঘ বাইরে ওপেন এরকম। আর এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভিতরে রয়েছে কিন্তু কচ্ছপ, কুমির সহ এখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। আর ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু বাঘ আর বন্য পশু প্রাণী দেখা যায়। তো চলো দেখা যাক উপরে। বাঘ দেখছে তো, বাঘ দেখছে সে একটা পাখি পর্যন্ত মিষ্টি জলটা খেতে আসে। এবং এরকম অনেক পন্ড করা আছে জঙ্গলের মধ্যে মধ্যে, কারণ এখানে তো সাফারিটা এইভাবেই হয়। এখানে পায়ে হেঁটে হয় না, হাতের পিঠে চড়ে হয় না, ও আপনার গাড়িতে হয় না, এখানে বোট সাফারি, লঞ্চ সাফারিতে সাফারিটা হয়। তাই এরকম যাচ্ছেন যখন এরকম খাতার মধ্যে আবার ঢুকবেন। প্রত্যেকটি জায়গায় এরকম নামার জায়গা করা আছে, নামলেন, টাওয়ারে গেলেন, টাওয়ার থেকে পন্ডটা দেখলেন, চলে আসলেন। আবার বোর্ডে, হ্যাঁ বোর্ডের মধ্যে আবার ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে লো টাইড যদি হয়, ভাটা যদি হয়, তাহলে চান্স পেতে পারেন বেশি। ভাটা না হলে একবার জোয়ার হয়ে গেলে, ফুল জোয়ার হয়ে গেলে আর পাবেন না এরকম। আর সুন্দরবনটা তো একটুখানি জায়গা না, সুন্দরবনটা অনেক বড় জায়গা, ভীষণ বড় জায়গা। সুন্দরবনটা এত বড় জায়গা যে এত বড় জায়গার মধ্যে কটা সামান্য বাঘ, 100 অ্যাপ্রক্স, এটা কী করে দেখবো? বাঘের এমন একটি ক্যারেক্টার যে নিজে লুকিয়ে থেকে সবাইকে দেখে, নিজে লুকিয়ে থেকে সবাইকে দেখে। হ্যাঁ, বড় গাছ সুন্দরবনে হয় না, কারণ ম্যানগ্রোভ গাছ এটা লবলম্ব উদ্ভিদ, নোনা জলের জন্য গাছের গ্রোথ কম, বড় হয় না। বড় গাছ দেখতে গেলে আপনাকে বাংলাদেশ যেতে হবে। বড় গাছ দেখতে গেলে আপনাকে সুন্দরবনটা, বাংলাদেশ সুন্দরবনটা দেখতে হবে। এরপরে আমরা 30 মিনিট যাবো বলছিলাম না, এই 30 মিনিট যাওয়ার পরে বোথ সাইড ফরেস্ট পড়বে, দুদিকে জঙ্গল আসবে, নোম্যাস ল্যান্ড, দুদিকে কোনো জাল থাকবে না, ওপেন এরিয়া চলে আসবে। সেটা হচ্ছে সুদর্ণখালি সেকেন্ড পয়েন্ট। এইভাবে গিয়ে ঢুকে যাব 30 মিনিটস। তারপর এর মধ্যে অসংখ্য খালখাড়ি রয়েছে, যারা ঘুরতে ঘুরতে, আমরা লো টাইড আছে তো, আপনারা ভালো সময় এসছেন, এই লো টাইড টাইমে ঘুরতে ঘুরতে, চ্যানেল দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এখানে যাবো দোবাকি পয়েন্টে। এই দোবাকি পয়েন্ট শেষ হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক করবো, এইভাবেই ব্যাক করবো। আর এদিকে আরও জায়গা রয়েছে, কেউ কেউ যাচ্ছে এদিকে ঝড়খালি, যেখানে বাঘটাক রাখা আছে। আচ্ছা, এইখানটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, এটা বাফার জোন। দেখুন
আর এটা কোর জোনে কাউকে পারমিশন দেওয়া হয় না। নেতিধোবানি থেকে আজকে 2টো বোট বানা কটা আছে, নেতিধোবানি থেকে শুরু করে এই দিকটা কোর এরিয়া। আর এইটা রায়মঙ্গল রিভার হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা হচ্ছে ডিভাইডেড করে রেখেছে 2টো জঙ্গলকে, সুন্দরবন বাংলাদেশ জঙ্গল, সুন্দরবন ইন্ডিয়া জঙ্গল ভাগ করে রেখেছে হচ্ছে রায়মঙ্গল নদী হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা এদিকের বাঘ এদিকে চলে আসে, এদিকের বাঘ ওদিকে চলে যায়। যদি আমি ডিস্টার্ব করি তাহলে আমার বাঘ কিন্তু এখানে থাকবে না, চলে যাবে ওদিকে। আবার এটা যদি ডিস্টার্ব করে এদিকে চলে আসবে, বাঘের যাওয়াটা কোনো ব্যাপার না। 4 কিলোমিটার 5 কিলোমিটার নদী পেরিয়ে যায়, সাঁতরে চলে যাবে। এই সাঁতরেটা আপনার না দেখলে বিশ্বাস করতে পারবেন আমার কথা, আমরা কুইক যায়। জাস্ট এইটা হচ্ছে রায়মঙ্গল রিভার। এইরকম রিভার কিন্তু আমাদের এখানে প্রচুর আছে সমুদ্রের দিকে। আমরা এই পর্যন্ত গেলে তখনই বুঝবেন যে সমুদ্রের কাছে এসে গেছি মনে হবে। পঞ্চমুখী রিভার, 5 নদী পড়বে, আরও নদী পড়বে, তবে 5 নদী তার অনেক পরে পড়বে। তার আগে যেসব নদী পড়বে সে অসংখ্য ব্রাঞ্চ পড়বে, শাখা নদী, যেগুলো আমি খালি বলবো। যেটা দেখলেন গদখালি, সজনেখালি, পীরখালি, গাজীখালি, সুদর্ণখালি। এটা খালি নামটা আমি পরে বলছি। খালি নামটা কেন বলছি, চ্যানেল, শাখা, অসংখ্য শাখা। আর শাখার আবার উপশাখা রয়েছে, উপখাড়ি আছে, ট্রিবিউটারি, যেগুলো ব্রাঞ্চগুলোতে কাঁকড়া ধরার জন্য যায়, মাছ ধরার জন্য যায়, মধু ভাঙার জন্য যায়, তাদেরকে বাঘ ধরে ফেলে ওর মধ্যে ঢুকলেই। কারণ একদিকে ওপেন, একদিকে এন্ড। সজনেখালি ইকো ট্যুরিজম তো কমপ্লিট, আর এখন যাব আমাদের নতুন ডেস্টিনেশন সুদর্ণখালি। শুনেছি সুদর্ণখালি রেঞ্জে অনেক ধরনের উদ্ভিদ এবং ম্যানগ্রোভ গাছ যখন আছে। বোর্ডে উঠতে না উঠতে দেখলাম আমাদের সকালে ব্রেকফাস্ট রেডি। আর সকালে ব্রেকফাস্টে ছিল কিন্তু নান সঙ্গে ছোলা মটর। আর ঠিক তারপরে গাইড আমাদের কিছু ইনফরমেশন দিচ্ছিল। আর এখন আমরা পৌঁছে গেছি সুদর্ণখালিতে, আর সুদর্ণখালির ভেতরে চলে আসলাম। সুদর্ণখালি ঘোরা কমপ্লিট, আর এখনও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি দোবাকি ক্যাম্পের উদ্দেশ্যে। শুনেছি নাকি দোবাকি ক্যাম্পেও ওখান থেকেও বাঘ দেখা যায় বন্যপ্রাণী পশু। এখন আমরা সবাই পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে। আর দোবাকি ক্যাম্পে কিন্তু এখান থেকে সারা বছরই হরিণটা দেখা যায়। দোবাকি ক্যাম্প তো ঘোরা সম্পূর্ণ হলো, আর এখন আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবনের মেন গভীরের দিকে, যেখানে নাকি বাঘ, হরিণ, কুমির সব কিছু দেখা যাবে আরও বন্যপ্রাণী পশু। তাহলে চলো আরও সুন্দরবনের ভেতরে যাওয়া যাক। সুন্দরবন ভ্রমণের আজ হলো আমাদের ৩য় দিন। আর এখন কিন্তু আমরা নিজেদের বাড়ির জন্য কিনে নিলাম লাল কাঁকড়া, আর সাথে নিয়ে নিলাম একটু মধু, যেহেতু বাড়ি থেকে বলেছিল একটু মধু আনার জন্য। আর আমার সঙ্গে কিন্তু আমাদের দাদারাও কাঁকড়া আর মধু আর কিছু গিফট কিনে নিল। আর এখন কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি পাখিরালয় থেকে ঝড়খালির উদ্দেশ্যে। আর ঝড়খালিতে কিন্তু আজকে এখানে 2 ঘন্টা কাটিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে, মানে কলকাতা দিকে। তাহলে চলো ঝড়খালিটা দেখা যাক। এখন কিন্তু সবাই মিলে আমরা চলে আসলাম ঝড়খালি ওয়াইল্ড লাইফ পার্কে। আর এখানে কিন্তু সকাল 8:30 থেকে বিকেল 4টা অবধি পার্ক খোলা থাকে। আর এখানে টিকিট মূল্য কিন্তু 30 টাকা করে। আর 30 টাকা দিয়ে ভেতরে ঢুকেই যা দেখতে পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি।
আর এই পার্কটিতে কিন্তু মূলত সঞ্চিত আছে সুন্দরবনের যে সমস্ত আহত বাঘ এবং বন্য পশু প্রাণী তাদেরই এখানকে সংরক্ষণ করা হয় ট্রিটমেন্টের জন্য, আর সেগুলোই মূলত আমরা এখানে দেখে থাকি। আর এখানে কিন্তু দেখার মতো রয়েছে বাঘ, কুমির ও অন্যান্য পশু পাখি। চলো পার্কটা পুরো ঘুরে তোমাদের সাথে কথা বলি। আর এই ছিল আমার সুন্দরবনের ভ্রমণ কাহিনীর ছোট্ট একটি গল্প। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও ডিসক্রিপশন কিন্তু সম্পূর্ণ আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। তাহলে আজকের জন্য টাটা, গুড বাই, আর সবাই ভালো থাকো, ভালো বাঁচতে থাকো, আর আমার ব্লগটি দেখতে থেকো।